আমন্ত্রণ ২৩ জনপদ লাইভে, সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে তার কবরে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, জন্মবার্ষিকীতে কি কি কর্মসূচি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বনানী কবরস্থানে। আপনাকে একটু বলে রাখি যে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আজকে ৫৬তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির যত নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে আসলে তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এবং আপনার ঢাকার যে বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী রয়েছেন সেই সাথে ঢাকার বাইরে থেকেও কিন্তু আসলে অনেক নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু খন্ড খন্ড ভাবে তারা আসছেন এবং ফুল দিয়ে তারা কবরে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা জানি যে কিছুক্ষণ পরে বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও আসবেন এখানে শ্রদ্ধা জানাতে। এবং সেই সাথে আজকের এই জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু বেশ বিএনপির কিন্তু বেশ কিছু আপনার কর্মসূচি হাতে নিয়েছে। সকালে এই শ্রদ্ধা নিবেদন এবং এরপরে কিন্তু আসলে আপনার নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে। এবং আরাফাত রহমান কোকোর এই ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের একটু জানিয়ে রেখে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো তিনি কিন্তু ১৯৬৯ সালে তিনি আসলে জন্ম নেন এবং সেই ১৯৬৯ সালে জন্ম নেওয়ার পরেই আসলে আপনার মুক্তিযুদ্ধ শুরু হয় এবং সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু আসলে তিনি তার বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার যে মা খালেদা জিয়া তিনজনই কিন্তু আসলে আপনার পাকিস্তান সেনাবাহিনীর কাছে কিন্তু আটক হয়েছিলেন। এবং এরপরে কিন্তু আপনার দ্বিতীয়বার কিন্তু তিনি আবার সেই ২০০৭ সালে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার সেই সময় কিন্তু আসলে তিনি একবার বন্দী হয়েছিলেন এবং ঠিক ২০০৮ সালের ১৭ই জুলাই তিনি মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান এবং এরপরে ঠিক ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মাত্র ৪৫ বছর বয়সে কিন্তু আসলে তার মৃত্যু হয়। এবং সে সময় কিন্তু আপনার এবং এই তার যে ৪৫ বছরের জীবনে কিন্তু তিনি কিন্তু একজন ক্রিকেটার ছিলেন এবং সেই সাথে কিন্তু তিনি ক্রিকেট বোর্ডকেও তিনি উন্নতির এক ধরনের দোরগোড়ায় কিন্তু তিনি আসলে নিয়ে গিয়েছিলেন। এবং যদি একটু বলি যে কয়েকটি স্টেডিয়াম কিন্তু আধুনিকায়ন করা কিন্তু তার আসলে অবদান ছিল এবং সেই সাথে আপনার যে বয়সভিত্তিক যে খেলার পরিচালনা করা সেটি কিন্তু আসলে আপনার তিনি কিন্তু শুরু করেছিলেন। এবং তিনি কিন্তু ২০০২ থেকে ঠিক ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালীন কিন্তু ক্রিকেটকে তিনি আসলে এক ধরনের রাজনীতিমুক্ত কিন্তু তিনি আসলে করেছেন। এবং সেই সাথে কিন্তু আপনার যদি বলি যে আসলে ক্রিকেট নিয়ে আসলে তার কিন্তু বেশ আপনার অবদান রয়েছে ক্রিকেট আঙ্গনে এবং এক ধরনের কিন্তু আসলে রাজনীতি এবং সেই সময় থাকাকালীন কিন্তু তিনি বিরোধী দলীয় যারা ছিলেন তাদেরও আসলে নিয়ে কিন্তু তিনি আসলে ক্রিকেট অঙ্গনকে সাজিয়েছিলেন এমনটা কিন্তু আসলে আমরা দেখেছি। এবং আরেকটু বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু আসলে এখানে নেতাকর্মীরা কিন্তু তার ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আসলে কবরে শ্রদ্ধা জানাতে বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মী তারা কিন্তু এখানে আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। সেই সাথে এখানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে এই তার ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু নয়াপল্টনে কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আসলে কয়েকটি কর্মসূচি রাখা হয়েছে এবং দোয়া মোনাজাত কিন্তু আসলে অনুষ্ঠিত হবে এমন কর্মসূচি কিন্তু আসলে রাখা হয়েছে। এবং আজকে এবং কিছুক্ষণ পরে কিন্তু বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে আসবেন এবং আরাফাত রহমান কোকোর কবরে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিয়াজ আপনাকে। দর্শক, বনানী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, ট্রাইব্যুনালে কোন কোন মামলার আসামিদের হাজির করা হয়েছে জানাবেন। পার্বণ, আজকে
3টি মামলা ট্রাইব্যুনাল একে শুনানি হবে এবং সেখানে সেই সাথে সাক্ষ্য গ্রহণও কিন্তু আজকে রয়েছে। অর্থাৎ আজকে চাংখারপুলের যে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলা, সেই মামলায় আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একটু পরেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আমি যদি একটু প্রেক্ষাপটটা বলতে চাই যে কালকে কিন্তু এই মামলাতে আসলে সূচনা বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর, উপস্থাপন করেছেন ট্রাইব্যুনালের সামনে এবং পরবর্তীতে শহীদ আনাসের যে বাবা শাহরিয়ার খান পলাশ তিনি সাক্ষ্য দিয়েছেন এই মামলায় এবং তিনি বলেছেন যে কিভাবে আসলে আনাসকে আসলে যখন ছাত্র জনতার আন্দোলন হয়েছিল এবং সেখানে 5ই আগস্ট কিভাবে আসলে আনাস সেখান থেকে মারা যায়, তার মৃত্যুর খবর আসলে তার কাছে কিভাবে আসে এবং পরবর্তীতে আসলে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন এবং পরবর্তীতে আসলে দ্বিতীয় সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করে। এবং সেই সাথে আরেকটি যেটি মামলা সেটা হচ্ছে শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছিল হেফাজতে ইসলামের, সেই মামলার কিন্তু আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে এবং এই মামলার জন্য কিন্তু প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিল এবং পরবর্তীতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের ট্রাইব্যুনাল নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ আজকে দিন ধার্য করেন। এবং এই মামলা নিয়ে যদি একটু বলতে চাই যে আজকে কিন্তু এই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে এই মামলায় হাজির করা হয়েছে। সেখানে সাবেক ডিআইজি মোল্লা নজরুল রয়েছেন এবং এই মামলায় কিন্তু পলাতক আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন এবং এই মামলায় কিন্তু আসলে তদন্ত প্রতিবেদনের জন্য আজকে দিন ধার্য এবং আজকে প্রসিকিউশন থেকে আমরা জানতে পেরেছি যে আজকেও যেহেতু এই মামলায় পলাতক আসামি রয়েছেন শেখ হাসিনা এবং সেই জন্য মামলা তদন্ত প্রতিবেদনের জন্য আরও কিছু সময় চাইবেন প্রসিকিউশন। এবং সেই সাথে যদি আরেকটি ঘটনা যদি বলতে চাই যে সাভারের ইয়ামিন হত্যাকাণ্ড, অর্থাৎ সাভারের ইয়ামিনকে ছাত্র জনতার আন্দোলনের সময় সাভারের ইয়ামিনকে যখন হত্যা করা হয়, হত্যা করার পর যখন এপিসির আশেপাশে গাড়ি ঘুরে এরপরে যখন ব্যারিকেড থেকে তাকে ছুঁড়ে ফেলা হয়, সেই মামলা কিন্তু আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে এবং এই মামলাটিতেও কিন্তু আসলে চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদনের জন্য সময় চেয়েছিলেন। আজকে একটু পরেই এই দুটি মামলা শুনানি অনুষ্ঠিত হবে এবং সেই সাথে যে চাংখারপুলের যে মামলা, সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে চিফ প্রসিকিউটর কিন্তু বলেছিলেন যে এই ডিসেম্বরের মধ্যে আসলে যে মন্ত্রী এবং যে উচ্চ পর্যায়ের যে আমলা মন্ত্রী যারা রয়েছেন তাদের আসলে বিচার সম্পন্ন হবে এবং পরবর্তীতেই কিন্তু আসলে পরবর্তী যে মামলাগুলো, সেই মামলাগুলোর আসলে বিচার কাজ ধীরে ধীরে সম্পন্ন এবং বলেছিলেন যে মামলার ধীরগতি সম্পর্কে কিন্তু চিফ প্রসিকিউটর বলেছিলেন যে মামলার সুষ্ঠু বিচারের জন্য আসলে তারা যেভাবে বিচার করা দরকার সেভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করে তারপরে বিচার করবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পার্বণ। ধন্যবাদ সাবরিনা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। রাজশাহীতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি, এতে নদী পাড়ে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। রাজশাহীর যে পদ্মা নদী সেটি বিপদসীমার আজকে পর্যন্ত 62 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি হলো যে 17.43 সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। রাজশাহীর বিপদসীমা 18.05 মিটার, ফলে এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তবে গত 1 সপ্তাহ ধরে যেভাবে পানি বাড়ছে, যদি পানি বাড়তে থাকার এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই রাজশাহী হয়তো 98 সালের পরে আবারও যে বিপদসীমা অতিক্রম করার যে রেকর্ডটি সেটি হয়তো ভাঙতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এভাবে পানি বাড়তে থাকলে পরে হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যেই এই অঞ্চলে হয়তো বন্যা দেখা দিতে পারে। তবে রাজশাহীর যেভাবে পানি বাড়ছে, রাজশাহীর যে চরাঞ্চলগুলি আছে, বিশেষ করে পদ্মার ওই পারে বাংলাদেশের যে অংশগুলি আছে সেগুলিতে চর আশারিয়া দেহ, চর মাজারদিয়ার সেসব এলাকাগুলি প্লাবিত হয়েছে ইতিমধ্যে। এবং আমরা গত 2-3 দিন থেকে দেখছি সেখানে যেসব স্থাপনাগুলি আছে, যারা গবাদি পশু পালন করেন তারা সেগুলো নিয়ে শহরের দিকে মুখী হয়েছেন এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছেন। আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, একেবারে
নগরীর তীরবর্তী যে পঞ্চবটি এলাকা সেখানেও কিন্তু আমরা দেখছি যে অনেক বাড়িঘরে ইতিমধ্যেই পানি ঢুকে গেছে এবং এইখান থেকেও দেখা যাচ্ছে যে পানির মধ্যেই অনেক বাড়িঘর পড়ে গেছে। এছাড়া আমরা যে পদ্মা গার্ডেন বা পানি উন্নয়ন বোর্ডের যে আশেপাশের যে স্থাপনাগুলি আছে সেগুলোতেও পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর যে টি বাঁধটি আছে সেই বাঁধের কারণে রাজশাহী বন্যার কবল থেকে রক্ষা করার জন্য যে বাঁধটি নির্মাণ করা হয় সেখানে যে মানুষের দর্শনার্থীদের ভিড় থাকে সেটি বন্ধ করতে ইতিমধ্যে সেখানে প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছেন এবং সেখানে বলা হয়েছে যে কোনো নাগরিকরা যেন টি বাঁধে আপাতত না যান, কারণ বাঁধটি ঝুঁকির মধ্যে পড়ে গেলে পরে রাজশাহী রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আচ্ছা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তারা এই বন্যার যদি আশঙ্কা করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছেন। যেসব এলাকায় এই ভাঙ্গনের সম্ভাবনা আছে বা ভাঙ্গন দেখা দিতে পারে সেসব এলাকায় জরুরি যেসব ব্যবস্থা নেওয়া দরকার ভাঙ্গন রোধে সেগুলোতে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। সরকারিভাবে সে ধরনের উদ্যোগ আছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ইতিমধ্যেই বন্যা হতে পারে এরকম যে উপজেলাগুলি আছে বাঘা, চারঘাট এবং গোদাগাড়ি অঞ্চলের সেই অঞ্চলগুলি পরিদর্শন করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলি তারা চিহ্নিত করেছেন এবং সে ধরনের পরিকল্পনা নিতে সরকারের কাছে ইতিমধ্যে তারা লিখেছেন। প্রাথমিকভাবে কিছু বরাদ্দ তারা পেয়েছেন, সেগুলো নিয়ে তারা জরুরি ভিত্তিতে যাতে কোনো ধরনের ভাঙন বা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন সেই জন্য তারা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটি তারা নিয়েছেন। আমরা একটু দর্শকদের যে তথ্যটি দিতে চাই যে গত এক সপ্তাহ ধরে পানি বাড়ার যে প্রবণতা সেটি কিন্তু রাজশাহীতে অনেকটাই বেশি। বিশেষ করে আজকে গতকালকেও কিন্তু 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার, আজকে সেটি 62 সেন্টিমিটার উপর দিয়ে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহীর সব যে পানি উন্নয়ন বোর্ড তারা যে পানি পরিমাপ করে থাকেন বিপদসীমার, তারা যেটি বলছিলেন সেটি হলো যে সকাল 9টায় 17.43 মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। রাজশাহীর বিপদসীমা যেহেতু 18.05 মিটার, ফলে এখন পর্যন্ত রাজশাহীর যে পানি বন্যার পানি যেটি আমরা বলি সেটি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। ফলে এখানে এখন পর্যন্ত সে ধরনের যে ভয়াবহতা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে গত যদি আমরা 2 দিনের একটু হিসাব দিই সেটি হলো যে 11ই আগস্ট যেটি ছিল 17.39 মিটার, গতকালকে সেটি আরো বেড়েছে। ফলে প্রতিদিনই পানির যে বাড়তে থাকার সেটি কিন্তু ধারাবাহিকতাভাবে অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা বন্যা মোকাবেলার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটি তারা নিয়েছেন। তো পানির এই ছিল সর্বশেষ পদ্মার পানি বাড়ার খবর আমার কাছ থেকে। ফিরছি স্টুডিওতে, পারবো না আপনার কাছে। ধন্যবাদ শাহেদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে পদ্মা নদীর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ময়মনসিংহ নগরের জয়নুল উদ্যানে অকেজো হয়ে পড়েছে শিশুদের রাইডগুলো। পার্কটিতে বিনোদনের ঝুঁকি বাড়ছে শিশুদের। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পার্কটি ঘিরে দর্শনার্থী ও স্থানীয়রা কি বলছে জানাবেন। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জয়নাল উদ্যানের যে শিশু রাইডগুলো রয়েছে সেগুলো অকেজো হয়ে পড়েছে, যার কারণে কিন্তু শিশুরা তাদের যে বিনোদনের ক্ষেত্রটি সেটি কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে এবং ঝুঁকিতে কিন্তু শিশুরা তারা ওই বিনোদনের যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো কিন্তু ব্যবহার করছে। যদিও সিটি কর্পোরেশনের যে রাইডগুলো রয়েছে সেটির পাশেই কিন্তু ছোট্ট করে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে 12 বছরের অধিক বয়সের শিশু কিন্তু এই রাইডগুলোতে ওঠানামা যে চড়া অর্থাৎ সেটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে আমরা দেখেছি এই রাইডগুলো কিন্তু যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু ব্যবহার করছেন, যার কারণে প্রতিনিয়ত এই রাইডগুলো কিন্তু একেবারেই ভেঙে পড়েছে এবং এতে করে শিশু সহ যারা বাচ্চারা আছে তারা কিন্তু অনেকটাই রাইডগুলো ব্যবহারে কিন্তু ঝুঁকি বাড়ছে। অর্থাৎ তারা বলছেন যে কর্তৃপক্ষ যদি এই বিষয়ে পদক্ষেপ নিত তাহলে তাদের যে বিনোদনের ক্ষেত্র সেই ক্ষেত্রটি কিন্তু আরো প্রসারিত হতো, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে কিছুদিন পূর্বেই কিন্তু এই জয়নাল উদ্যানে একটি মিনি চিড়িয়াখানা ছিল, সেটিকে কিন্তু অবৈধভাবে পরিচালনা করার কারণে সেটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন একমাত্র শিশুদের বিনোদনের ক্ষেত্র হচ্ছে এই রাইডগুলো
রাইডগুলো তারা সংস্কারে কিন্তু উদ্যোগ নেবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখছি যে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত শিশুরা কিন্তু এই রাইডগুলো ব্যবহার করে বিনোদন করে থাকেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই পাশের রাইডগুলো যে রয়েছে সেটি কিন্তু আমরা ভালো দেখছি, অপর পাশে যে রাইডগুলো রয়েছে সেটি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে এবং এতে করে বিনোদনের ক্ষেত্র সংকুচিত হচ্ছে কিনা? জি, অনেক বাচ্চারা আসা অনেক রাইড নষ্ট, এখান দিয়ে নষ্ট, সেখানে নষ্ট, ওখানে মানে বাচ্চারা আসা বিনোদন নিতে পারছে না। দেখা যায় এখান থেকে মানে পরিবেশ একবার নষ্ট হয়ে গেছে, আগের মতন এখন পার্কে পরিবেশ নাই। তিনি বলছিলেন যে কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে কিন্তু আগের মতো যে পার্কের পরিবেশ সেটি কিন্তু নেই, অর্থাৎ বিনোদনের মাত্রাটি কিন্তু তাদের সংকুচিত হয়ে পড়েছে, সেই বিষয়টি বলছিলেন। এবং শিশুরা কিন্তু ঝুঁকি নিয়ে এই বিনোদনে কিন্তু তারা কিছুটা সময় উপভোগ করছেন। আমরা যদি একজন শিশুর সঙ্গে একটু যুক্ত হতে চাই, ওই পাশের রাইডগুলো তো ভেঙে পড়েছে, এতে করে সমস্যা হচ্ছে কিনা? জি, সমস্যা তো হচ্ছে, এখানে একটা চড়া যাচ্ছে, ওখানে চড়া যাচ্ছে না। মানে সকালবেলা সবে আসে, অনেকে আসে কিন্তু লাইট চলতে পারে না, বসতে পারে না। আসলে এইখানে কি বড়রা ওঠার কারণে নষ্ট হচ্ছে সেগুলো? না, ওটা তারাই অনেকেই করে, এগুলো সকালবেলা করতে পারে। তো আমরা দেখি যে প্রায় সময়ই কিন্তু শিশুদের যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো কিন্তু যারা বড় বয়স্ক মানুষ রয়েছেন তারাও কিন্তু যত্রতত্রভাবে ব্যবহার করার কারণে কিন্তু সেইগুলো ভেঙে পড়েছে এবং সেই রাইডগুলো কিন্তু সংস্কারে কিন্তু অর্থাৎ মেরামতে কিন্তু উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ যারা বিনোদন প্রেমী রয়েছে তারা সেই দাবি কিন্তু জানিয়েছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে ধন্যবাদ ইলিয়াস আপনাকে। বাইপাস সার্জারির পর সুস্থ হয় জামায়াতের আমিরকে আজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হচ্ছে। এই নিয়ে কথা বলেছেন জামায়াত নেতারা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান, প্রফেসর জাহাঙ্গীর কবির এবং দুইজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম, এই হসপিটালের যিনি মালিক আছেন, এমডি আছেন, তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান, পিয়ন, সুইপার, সিকিউরিটি থেকে সর্বপর্যায়ের ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মুনাজাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে, আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন, পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে, পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে, কিন্তু এই জন্য উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন, উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং 3 সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন, দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন। ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল, হাজার হাজার লোক দেখতে চেয়েছিল, আমরা অ্যালাউ করিনি। কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তিরা এসেছিলেন, অনেককে আমরা তখন দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে। তারপরেও শেষ দিকে এসে কিছু কিছু লোকেরা দেখা করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, যারা দেখতে চেয়েছিলেন আসতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি, এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে। আমরা সকলের প্রতি, অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি, অনেকে কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছেন শুনেছি। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না।
আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। জামায়াতের আমিরকে আজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হচ্ছে, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। টানা বৃষ্টিতে মেহেরপুর ও কুমিল্লায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার হোসেন ও সুমন কবির। প্রথমে যাচ্ছি মেহেরপুরে। আক্তার, কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে আর স্থানীয়রা কি ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে জানাবেন। ধন্যবাদ পার্বণ। আমি এখন আছি মেহেরপুর জেলার সবচেয়ে যেটা বড় মাঠ, সেই মাঠ হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর ধলার মাঠ। এই মাঠ বিস্তীর্ণ একটি মাঠ, যেদিকে দৃষ্টি যায় যতদূর শুধু ফসলের পর ফসল দেখা যেত। এখন এই জলাবদ্ধতার কারণে কিন্তু শুধু পানি আর পানির দৃষ্টি জুড়ে দেখা যায় শুধু পানি। মনে হচ্ছে যে এখানের যে পানির যেভাবে পানি জমছে সেই পানি কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নেই। বিশেষ করে যে খাল খননের করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য, সেই খাল খনন কিন্তু আসলে কোনো কাজে আসছে না মানুষের। আমি যদি পিছন থেকে দেখাই, যে দেখবেন যে অনেক ফসলের জমি, বিশেষ করে পাকা আমন ধান, আউশ ধান সহ বিভিন্ন সবজি কিন্তু ডুবে পানিতে থই থই করছে। এখানে আমরা কৃষকের সাথে কথা বলেছি যে এই জলাবদ্ধতার যে কারণ তারা বলেছেন, যে তারা বলছেন যে এখানে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নেই, যে কারণে পানি কিন্তু এখানে জমে থাকে দীর্ঘদিন, যার ফলে কিন্তু এখানে যে বিশাল মাঠ রয়েছে সেই মাঠের যে ধান, পাকা ধান, বিশেষ করে এই সময় পাকা ধান কিন্তু এখানে মানুষ ঘরে তুলতে পারছে না, যে কারণে মানুষের একটি যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে। বড় বিশেষ করে এই মেহেরপুর জেলার ধলা সহ প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষের যে খাদ্যের চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ করে এই ধলার মাঠের বিশেষ করে বিভিন্ন প্রকারের ধান। বছরের 2টি ফসল হয়, সেটি হয় আমন, বোরো এবং আউশ মৌসুমে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধানের জমি কিন্তু ডুবে গেছে। আমরা একজন কৃষককে পেয়েছি, সে আমরা শুনবো যে কৃষকের এখানে কি কি দুর্ভোগ এবং কেন এই পানি, আপনারা এখানে কি পরিমাণের আবাদ হয়েছে এবং পানি নিষ্কাশন না হলে কি ক্ষতি হবে? আমাদের এখানে 10-12টা গ্রামের মাঝখানে এসে আবাদ, এতে করে দেখা যায় পানির কারণে 2 মাস ধরে পানি, আবাদ ভালো নাই। কয়েকজনা ধান লাগে তাও ডুবে গেছে, কিছু একটা লাগাই না আছে তাও মাঝামাঝি পানি, আর পাটনি কষ্ট, বিশাল ঝামেলা। ধন্যবাদ। শুনছিলেন যে তারা ধান ঘরে তুলতে পারবেন না সময় মতো, এবং ধান কেটে যে পরবর্তী ফসল এখানে লাগানো হয় সেই ফসলও কিন্তু তারা লাগাতে পারবে না যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা যায়। বিশেষ করে রাস্তার যে 2 পাশ রয়েছে, সেই 2 পাশের কিন্তু যে কালভার্ট নির্মাণ না করার কারণে কিন্তু এই পানি নিষ্কাশন হয়নি। তো আমার কাছে এসেছিল মেহেরপুর থেকে জলাবদ্ধতা নিয়ে। আমি এখন চলে যাব কুমিল্লা সুমন কবিরের কাছে। সুমন কবির, আপনি জানাবেন কুমিল্লার জলাবদ্ধতার আসলে কি অবস্থা, কি করলে এই জলাবদ্ধতা দূর হবে? সুমন। যে আক্তার, আপনি যেটা বলছিলেন আমি একটু জানা রাখি, কুমিল্লার যে জলাবদ্ধতা, আসলে আমি এখন রয়েছি কুমিল্লা 5 ইউনিয়নের সানপুর এলাকা, যেটা 9 নম্বর ওয়ার্ড। আপনাকে আমি জানা রাখি কুমিল্লার এই জলাবদ্ধতা যে এখানে আমি দীর্ঘ 40 বছরে আসলে জলাবদ্ধতা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন স্থানীয়রা যে এই যে জলাবদ্ধতা আসলে এখানে দ্বিগুণ ভাড়া গুনতে হয়, কোনো অটো রিক্সা আসতে চায় না, এবং এখানে যারা বসবাস করে 30,000-এর উপরে যে পরিবার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে যে চর্মরোগ থেকে শুরু করে হাঁপানি এবং ডায়রিয়া জনিত রোগে আসলে এখানকার শিশু, বাচ্চারা এবং পরিবার বর্গ যারা রয়েছেন তারা আসলে ভোগান্তিতে রয়েছেন। এখানে কোনো যখন কোনো অটো দিয়ে কেউ আসতে চায় তারা বলছেন যে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। আপনি দেখতে পাচ্ছেন আসলে মানুষের এই দুর্ভোগ যেন আসলে দেখার কেউ নেই। যারা জনপ্রতিনিধি হয়ে আসছেন তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকলো, প্রতিশ্রুতিবদ্ধ থাকলো, তারা আসলে কাজটা আমরা করতে দেখছি না। এবং এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি স্থানীয় যারা দায়িত্বে রয়েছেন এবং সদর উপজেলার ইউনিয়ন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জলাবদ্ধতা নিরসনে তারা বড় মেগা প্রকল্প আসলে হাতে নিয়েছেন, এবং এটা আসলে অনেক বড় প্রকল্প। এই জন্য আসলে এখানকার যারা জনভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা বলছেন আসলে এত পরিত্রাণ চায় তারা আমাদেরকে আরো জানিয়েছেন এই থেকে মুক্তির জন্য আসলে সকলে ঐক্যবদ্ধভাবে এখানকার যারা পরিবারবর্গ রয়েছে এবং যারা স্থানীয় বাসিন্দা তারাও আসলে জায়গা ছাড়তে হবে, ড্রেনেজ ব্যবস্থা এবং এখানকার যে বাড়িঘর যত্রতত্র করার কারণে আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বছরের 9 থেকে 10 মাসে আসলে এখানে এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে
থাকে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর আসলে পানি থাকে না, বাকি 10 মাস আসলে এখানে জলপথের সৃষ্টি হয়। আমি এখানকার স্কুলগামী ছাত্রছাত্রী যারা রয়েছে এবং যারা যাত্রী রয়েছে সকলে রয়েছে বিপাকে, তারা বলছেন এ থেকে পরিত্রাণ চাই। সবকিছু মিলিয়ে বলা চলে এই জলাবদ্ধতার এই নিরসন আসলে কুমিল্লার ইসলামপুর এলাকার মানুষ যারা রয়েছেন তারা আসলে এই জলাবদ্ধতা নিরসন চায়। এই ছিল কুমিল্লাতে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ পার্বণ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে তার কবরে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মানসিকভাবে ভারাক্রান্ত হতো না সে, যে আজকে তার যে হৃদযন্ত্রের ক্রিয়া, যেখানে অসুস্থতা ছিল, হার্টের অসুস্থতা, তাহলে সেটার ভালো চিকিৎসা হতো। সেই সুযোগ পায়নি, কারণ তার স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারেনি, মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে অনেক দূরে। তাই আমি মনে করি এই গণতন্ত্র হচ্ছেন আরাফাত রহমান কোকো, কারণ শেখ হাসিনার অত্যাচারের কারণে এই পৃথিবীতে চলে গেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তার যেন বেহেশত নসিব করে, এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো, এবং তার পরিবার যেন সুস্থ হয়ে থাকে। তার 2 সন্তান আছে, স্ত্রী আছে, আল্লাহ যেন শোক বইবার শক্তি তাদের দেন। তার মা বেঁচে আছে, আমাদের প্রত্যেকের তিনি আদর্শের জননী, তিনি গণতন্ত্রের জননী, গণতন্ত্রের মা। আল্লাহ যেন শোক সইবার শক্তি দেন, এবং তার বড় ভাই আরাফাত রহমান কোকো জ্যেষ্ঠ ভ্রাতা, এত দুঃখ বেদনা এত কিছু মায়ের কাছ থেকে আজ দীর্ঘদিন ধরে তার মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন। 5ই আগস্টের পর দেখা হয়েছে। সে আরাফাত রহমান কোকোর বড় ভাই, ভাইয়ের মৃত্যু যে কত বেদনাদায়ক হতে পারে সেটা আমরা যারা ভাই আছি আমরা নিজেরাও উপলব্ধি করি। যার ছোট ভাই চলে গেছে, আমরা জিয়া পরিবারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি, সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ আর কাছে আবারও দোয়া করছি আল্লাহ আরাফাত রহমান কোকোর বেহেশত নসিব করুক। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। কথা বলছিলেন রুহুল কবির রিজভী। দখল ও দূষণের কবলে ঐতিহ্য হারাতে বসেছে ফেনীর রাজারঝিল দিঘি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এ নিয়ে স্থানীয়রা কি ধরনের উদ্বেগ প্রকাশ করেছে, জানাবেন বিস্তারিত। উদ্বেগের যে বিষয়টি আমরা দেখেছি, আসলে ফেনী শহরের যে ঐতিহ্যবাহী রাজাজির দিঘি, এই দিঘিকে ঘিরে কিন্তু এই ফেনী শহর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই দিঘির চতুর্পাশে একসময় প্রশাসন থেকে শুরু করে একবারে সকল বিভাগের অফিস আদালত এখানে ছিল, যার ফলে কিন্তু এই ফেনী শহরের বিস্তৃত হয় কিন্তু এই দিঘির পাটকে কেন্দ্র করে। কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে কালের পরিবর্তনে আসলে যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই দিঘির পাশগুলো কিন্তু দখল করে সেখানে প্রায় 450 থেকে 500 দোকানপাট নির্মাণ করে এবং এই দিঘির দক্ষিণ পাশ এবং কি উত্তর পাশকে এই দোকানগুলো নির্মাণ করে সেখানে অবৈধভাবে বছরের পর বছর সেখানে এক শ্রেণীর মানুষ তারা দখল করে রেখেছে। সেখানে দখল করার ফলে কিন্তু দিঘির মধ্যে যে দখল দূষণ এবং কি সেখানের পরিবেশ কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে বলে কিন্তু এখানকার মানুষ উদ্বেগ প্রকাশ করছে। এছাড়া আমরা দেখেছিলাম যে দিঘির যে পশ্চিম পাশ, আমরা এই মুহূর্তে রয়েছে দিঘির পশ্চিম পাশে, এই পশ্চিম পাশের সড়ক এবং কি উত্তর পাশের যে সড়কগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারেই বেহাল দশা। এগুলোতে আসলে চলাচলের করার মতো কিন্তু কোনো ধরনের সে পরিবেশ কিন্তু এখনো এই সড়কগুলোতে নেই। কিন্তু আমরা এখানকার পৌর প্রশাসনের সাথে কথা বলেছিলাম। পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন তিনি বলছিলেন যে এই দিঘিকে নিয়ে কিন্তু পৌরসভার ব্যাপক উদ্যোগ রয়েছে। তারা বলছে যে এটিকে ঐতিহ্য ফেরাতে এবং কি দিঘির সৌন্দর্য বর্ধনের জন্য পৌরসভার পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগের মধ্যে কিন্তু সড়কগুলোর সংস্কার সহ যে ভিতরে যে পরিবেশ দূষণ রয়েছে সেগুলো বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করেছেন বলে কিন্তু তিনি জানিয়েছিলেন। তবে আমরা দেখেছিলাম যে আজ থেকে ঠিক 1 বছর আগেও কিন্তু এই পৌরসভার পক্ষ থেকে এইসব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু 1 বছর পার হলেও কিন্তু এখনো পর্যন্ত আমরা কার্যকর কোনো পদক্ষেপ সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি। যার ফলে কিন্তু যে শহরে যে সুশীল সমাজের
আশেপাশের মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে, যারা সবসময় বলে থাকে যে এই শহরের সৌন্দর্য বর্ধনের জন্য রাজাজির দিঘির যেটি রয়েছে সেটিতে আসলে মানুষের যে স্বস্তির নিঃশ্বাস ফেলার যে জায়গা এটি কিন্তু এই রাজাজির দিঘি, যার ফলে কিন্তু এইখানে মানুষ প্রতিদিন বিকালে এসে তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং সেই যে পরিবেশ সেটি কিন্তু এই দিঘিতে নেই বললেই কিন্তু চলে। আমরা দেখেছিলাম যে পৌর প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার কথা বললেও এখনো পর্যন্ত সেগুলো কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে আপনাকে বলে রাখি যে এই যে দিঘিটি প্রায় 11 একর জায়গার মধ্যে তৎকালীন একজন রাজা তার মেয়ের অন্ধত্ব দূরের জন্য কিন্তু এই দিঘিটি তিনি খনন করেছিলেন, যার ফলে কিন্তু এই দিঘিকে কেন্দ্র করে কিন্তু ফেনী শহর গড়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে ফেনীর রাজাজির দিঘির দখল দূষণ নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিলয় আপনাকে। দর্শক, ফেনীর রাজার ঝিল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঝিনাইদহ যশোর মহাসড়কের বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান সবুজ। সবুজ, মহাসড়কের বর্তমান পরিস্থিতি কেমন এবং কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে, বিস্তারিত জানাবেন। পার্বণ, আমি যে সড়কটির মাঝখানে দাঁড়িয়ে আছি এটি আসলে বর্তমানে ঝিনাইদহ কুষ্টিয়া বা ঝিনাইদহ যশোর মহাসড়কের সব থেকে আলোচিত শহর। আর আলোচিত সড়কটি হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে যে মহাসড়কের উপরে ইটের বিস্তর পেতে মহাসড়কে এই ভারী যানবাহনগুলো আসলে চলাচল করছে দীর্ঘ 5 থেকে 6টি বছর ধরে। আমি যদি একটু দেখাই, এই সড়কটি আসলে 2021 সালে 2 লেন থেকে এটি 6 লেনে আসলে উন্নতিকরণ করার যে প্রকল্পটি সরকার হাতে নেই, সেই প্রকল্পের বিগত 4টি বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু 5% কাজ শেষ হয়নি। এই অবস্থা দিয়ে কিন্তু ঝিনাইদহের যে বলা হয় মূল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দ্বার প্রান্ত হিসেবে কিন্তু ঝিনাইদহ জেলাকে ধরা হয়, কারণ ঝিনাইদহ জেলার এক প্রান্তে আছে কুষ্টিয়া, রাজশাহী, নাটোর এবং ঢাকা, এবং অপর প্রান্তে আছে কিন্তু সে মংলা, স্থলবন্দর, বেনাপোল, চেকপোস্ট এবং খুলনার শিল্প অঞ্চল। সুতরাং আপনি বুঝতেই পারছেন আসলে এই সড়কটি কতটা গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যান চলাচলের জন্য। এই সড়কটি দিয়ে কিন্তু প্রতিদিনই ছোট, বড় এবং ভারী, মাঝারি যে যানবাহনগুলো আছে কয়েক হাজার যানবাহন কিন্তু চলাচল করে। অথচ এই সড়কটি কোন রকমে কিন্তু সড়কের উপরে ইট পেতে চলাচল করছে এই ভারী যানবাহনগুলো। যদিও স্থানীয়রা কিন্তু বারবার দাবি করছে যে এই সড়কটি যত দ্রুত সম্ভব, যে প্রকল্প হাতে নিয়েছিল সরকার সেই প্রকল্পের কাজ যেন বাস্তবায়ন শেষ হয়। তারপরেও কিন্তু মাত্র 5% কাজ শেষ হয়েছে, এবং এই সড়কের যারা কন্ট্রাক্টর বা ঠিকাদার আছেন তারা কিন্তু বারবারই বলছেন এই সড়কের বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সড়কটি আসলে তারা কাজ শুরু করতে পারছে না। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে এই 47 কিলোমিটার যে সড়ক 6 লেনের কাজ শুরু হয়েছিল, তার ভিতরে সব থেকে বড় যে বাধা এই সড়কের কাজে, তার মধ্যে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই অধিগ্রহণের আসলে সমস্ত কাগজপত্র বা টাকা জমির মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি বলে জমির মালিকরা কিন্তু এই সড়কের যে জায়গা আছে সড়ক উন্নতিকরণে, সেই জায়গাটা তারা ছাড়ছে না। এখন এই সংকট সমাধানের মাধ্য দিয়ে আসলে এই 6 লেনের কাজ নতুন করে শুরু হবার একটি আশা পরবর্তী সরকার গ্রহণ করবে কিনা, এটি আসলে জনগণের চাওয়া। এই ছিল ঝিনাইদহ মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। পার্বণ। সবুজ, আপনাকে। দর্শক, ঝিনাইদহ যশোর মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জামালপুরে বাড়ছে নদী ভাঙন, এতে চরম আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এ নিয়ে জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। নদী ভাঙনের ফলে স্থানীয়রা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। জামালপুরের যে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর সহ বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে, প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন স্থান নদী ভাঙনের কবলে পড়ছে। তবে আজকে আমি যেখানে এসেছি সেটি দেওয়ানগঞ্জের চর কলাকান্দা এলাকা, এবং এই এলাকাতে গত 1 মাসের নদী ভাঙনে 20 থেকে 25টি বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আপনাদের যদি আমি একটু দেখাই, যে তাহলে দেখবেন যে আসলে এই যে নদী ভাঙন, এই নদী ভাঙনের ফলে একদিকে যেমন মানুষের বাড়িঘর নদীর গর্ভে চলে যায়, অপরদিকে মানুষের বিশেষ করে কৃষকদের যে আবাদি জমি রয়েছে সেই আবাদি জমিগুলো কিন্তু নদীর গর্ভে চলে যায়, আর যে কারণে কৃষকরাও কিন্তু নিঃস্ব হয়ে যায়। আর এখান থেকে বাঁচতে হলে কৃষকদের জন্য যেটি প্রয়োজন, সরকারিভাবে বরাদ্দ দেওয়া প্রয়োজন। এবং এই যে নদী ভাঙন জামালপুরে, আমি এই স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে তারাও চেষ্টা করেছে বিভিন্ন
দপ্তরে গিয়েছে এবং তাদের সাথে কথা বলেছে, কিন্তু কোন রকম আশ্বাস এখনো পায়নি এই নদী ভাঙন কবল থেকে রক্ষা পেতে। আমি একটু স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই যে আসলে এই যে নদী ভাঙন হচ্ছে, আসলে এই নদী ভাঙনটা আপনাদের কতদিন ধরে হচ্ছে এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? এই 1 মাসের থেকে আমাদের নদী ভাঙন শুরু হয়েছে, হওয়ার পরে 15 থেকে 20টা বাড়ি বিলীন হয়ে গেছে। আর গ্রামবাসী এখানে চলছে নাকি বহু বাড়ি ঘর আছে নাকি যদি এই সাহায্য না করেন তাহলে তো আমাদের খুব অসহায়। এই জন্য কতগুলো লোকজন আছে সম্পত্তি নেই, অসহায়, তারা কিভাবে চলবে? এখান থেকে বাড়ি ভাঙার পরে কোনখানে একটি বাড়ি আসলে এই যে বিষয়টা সেটা হচ্ছে, আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলেছে যে মূলত জামালপুরে 30টি প্যাকেজের কাজ চলছে, জিও ব্যাগের মাধ্যমে ডাম্পিং কাজ চলছে এবং এই যে প্রকল্পগুলো যেখানে নতুন ভাঙছে সেগুলো ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। আসলে এই ছিল জামালপুর থেকে নদী ভাঙনের সর্বশেষ খবর। ধন্যবাদ হৃদয়। দর্শক, জামালপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। স্বাস্থ্য খাতের সংস্কারে 3 দফা দাবি আদায়ে বরিশালে চলমান লাগাতার ব্লকেট কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, পরিস্থিতি কেমন দেখছেন আর আন্দোলনের পেছনের মূল দাবি কি, বিস্তারিত জানাবেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে বরিশালে কিন্তু এই 16 দিন ধরে আন্দোলন চলছে। এর মধ্যে 6 দিন ধরে কিন্তু এই যে ঢাকা বরিশাল যে মহাসড়কটি আছে এখানে কিন্তু ব্লকেট কর্মসূচি চলছে। আমরা দেখছি যে সকাল থেকেই আসলে গত 6 দিন ধরেই আসলে এই ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু ব্লকেট কর্মসূচি চালাচ্ছে আন্দোলনকারীরা এবং তাদের যেটা দাবি যে যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য উপদেষ্টা না আসবে ততক্ষণ পর্যন্ত এবং তাদেরকে আশ্বস্ত না করবে তাদের দাবি দেওয়ার বিষয়ে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা একটু আন্দোলনকারীদের সাথে যুক্ত হব যে আপনারা আজ তো 16 দিন, কি পরিস্থিতিতে কতজন আপনাদের অনশনে বসেছে বা এখন কি পরিস্থিতি আন্দোলনে? আপনারা জানেন বিগত 16 দিন যাবৎ আমরা শেরেবাংলা সহ সারা বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের যে দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। তো আমাদের এই 16 দিন কর্মসূচিতে 6 দিন ছিল ব্লকেট কর্মসূচি। এই 6 দিন ব্লকেট কর্মসূচিতে আমাদের মাধ্যমে শত শত ছাত্র এবং ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে এবং সাধারণ মানুষও অসুস্থ হয়ে পড়ছে। তার মধ্যে আজকে গতকাল থেকে 2 জন শিক্ষার্থী অনশন কর্মসূচিতে বসেছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তাদের অবস্থাও খুব একটা ভালো নয়। আমরা চেয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টা বরিশাল নিজে এসে এই সকল সমস্যার সমাধান করবে, কিন্তু দুঃখের বিষয় 2000 শহীদের রক্তের উপরে বসে এই উপদেষ্টা পরিষদ তারা আমাদের কথাই শোনে না। তাহলে জনগণের কথা কিভাবে শুনবে? আমরা বারবার তাকে বলেছি যে আপনি বরিশাল আসেন, এসে আমাদের সমস্যাগুলো সমাধান করে যান, কিন্তু আমি জানি না তার গদিতে কি গাম লেগে আছে কিনা, সে গদি ছেড়ে এখানে বরিশাল আসতেই পারতেছে না। আজকে আমাদের এই ছাত্ররা অসুস্থ হয়ে পড়ছে, আম পাবলিক ভোগান্তিতে পড়তেছে, এই সম্পূর্ণ দায়ভার প্রশাসনের। আমরা কথা বলছিলাম আন্দোলনকারীদের সাথে, তারা কিন্তু তাদের সেই এক দাবিতেই অটল আছে যে স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে আসবে এবং এই শেরেবাংলা মেডিকেল সহ স্বাস্থ্য খাত সংস্কারে তিনি আশ্বস্ত করবে, তারপরেই আসলে তারা এই আন্দোলন থেকে বা এই ব্লকেট কর্মসূচি থেকে সরে আসবে বলে কিন্তু তারা দাবি জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ শাকিল।